আচ্ছা, আমরা যদি বলি যে বর্তমান জামানার সবচেয়ে হট টপিক কি, তাইলে এখন এই যে কম্পিউটার খুললে বা মোবাইল খুললে টিভি খুললে যেটাই আমরা ওপেন করি, যে সংবাদই আমরা দেখি, যে খবরই আমরা পড়ি, যে গল্পই আমরা করি, আমাদের গল্প, আমাদের খবর, আমাদের সংবাদ সব কিছু জুড়ে পৃথিবীর একটা ঘটনা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। কারণ আমরা তেল নিতে গেলে দেখতেছি তেল নেই। আমাদের আমাদের যে পাম্প আছে, হ্যাঁ, তেল তেল পাম্প যেগুলো, সেগুলোতে আমরা দেখছি যে হিউজ লাইন লেগে আছে তেল নেয়ার জন্য। আমরা দেখছি যে দুই মেয়ে ঝগড়াঝাটি করে একজন একজনের চুল ছিঁড়ে ফেলছে। তার মানে পুরো পৃথিবীতে একটা তেল সংকট, তাই না? তেল হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমরা এখন বুঝতে পারতেছি। তো যে জায়গা বা যে সমস্যাটা আমাদের তেলের গুরুত্ব এত মারাত্মকভাবে বোঝাচ্ছে, সেই সমস্যাটা হচ্ছে ইসরায়েল এবং ইরানের এই কনফ্লিক্ট, এবং সেখানে আমেরিকার হস্তক্ষেপ, সব মিলে আমেরিকা, ইসরায়েল বনাম ইরান, এই কনফ্লিক্ট। এবং এই কনফ্লিক্টে সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে বা সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, সেটা হচ্ছে হরমুজ প্রণালী, তাই না? হরমুজ প্রণালী ইরান বলছে দেব না, আর যুক্তরাষ্ট্র বলছে, ইউএসএ বলছে কেড়ে নেবই, তাই না? ট্রাম্প বলছে যে নেবই, হরমুজ চালাবো আমি আর আয়াতুল্লাহ। মানে এক এক সময় ট্রাম্প এক এক রকম কথাবার্তা বলছেন। তাহলে এই যে ট্রাম্প বলছেন যে হরমুজ কেড়ে নেবই, ইরান বলছে দেবই না, ইরান একেবারে মরিয়া, এই যে ইরান দেবেই না, যুক্তরাষ্ট্র নেবেই, অথবা শেয়ারে শেয়ারে চালাবে, এই যে ঘটনাগুলো ঘটছে, আমরা দেখছি যে একটা জাহাজ পার হতে ইরানকে $20 মিলিয়ন দেয়া লাগছে, তাই না? তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, হুম, এই ঘটনাগুলো কেন ঘটছে? কি সেখানে হচ্ছে? হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? আমাদের এই বিষয়গুলো একটু জানা দরকার না? অবশ্যই জানা দরকার। সমস্ত বিশ্বের ভূ-রাজনীতির সাথে আপডেটেড থাকার জন্যে অবশ্যই আমাদের ব্যাপারগুলো জানা দরকার, এবং আমরা আজকের এই ভিডিওতে এই ব্যাপারগুলোই জানার চেষ্টা করব। আমাদের আজকের ভিডিওতে আমরা জানব হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ, এবং সমস্ত পৃথিবী কেন এখন হরমুজ প্রণালীর দিকে তাকিয়ে আছে। ভিডিওর একদম শুরুতেই, মানে হ্যাঁ, যখন এই ভিডিওটা শুরু হচ্ছে, তখনই আপনাদের কয়েকটা জিনিস একটু বলে নেওয়াটা দরকার, যে বর্তমান পৃথিবীতে আসলে তেল ছাড়া কোনো কিছু চলে না। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে তেলের মজুদে শীর্ষ দেশগুলোর মধ্যে একটি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজের যে ভূমিজ তেল সেটা উত্তোলন করছে না, মানে সে নিজের খনিজ তেল বের করছে না, বরং সে অন্য দেশগুলোর চিপে চিপে সেখান থেকে তেল বের করে এনে নিজের যত চাহিদা আছে সেগুলো মেটানোর চেষ্টা করছে। কেন মার্কিন যুক্তরাষ্ট্র নিজের তেল চিপছে না, মানে নিজের তেল বের করছে না, অন্যের তেলের প্রতি কেন মার্কিন যুক্তরাষ্ট্রের এত আগ্রহ? পরের গাছের কলার দিকে কেন মার্কিন যুক্তরাষ্ট্র পিট পিটিয়ে চায়? সেই বিষয়টাও আরও গুরুত্বপূর্ণ, এবং সেটাও আরেকটা ভিডিওতে আলোচনা হতে পারে। যদি আপনাদের এই বিষয় নিয়ে আগ্রহ থাকে, তবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমরা এই ব্যাপার নিয়েও একটা বিস্তৃত আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমার পেছনে একটা ম্যাপ আছে। এই ম্যাপে আমরা একাধারে এখানে কয়েকটা জিনিস আমরা দেখিয়েছি। এইখানে এই যে একটা দেশ দেখা যাচ্ছে, এই দেশটাই মূলত কিন্তু আমাদের এই ইরান, তাই না? আয়াতুল্লাহদের ইরান, পার্সিয়া, পারস্য। আমরা ইরানরে কি বলতে পারি? সাথে, সাথে পারস্য বলতে পারি, তাই না? প্রিন্স অফ পার্সিয়া আমরা শুনেছি না? এই প্রিন্স অফ পার্সিয়ার যে পারস্য দেশ, সেই পারস্য দেশই হচ্ছে ইরান, ল্যান্ড অফ আরিয়ান, আর্যদের দেশ, তাই না? তাহলে এই যে টেরাদের দেশ, আর্যদের দেশ ইরান, এই ইরানের পাশ দিয়ে এইখানে এই পারস্য বলেছি না, পার্সিয়া, এই পারস্য, পারস্য যেহেতু ইরানকে বলা হতো, এর পাশে যে একটা উপসাগর আছে, এই উপসাগরকে আমরা বলছি কি? আমরা বলছি এটাই হচ্ছে পার্সিয়ান গালফ। তাহলে এটা কি? এটা হচ্ছে পার্সিয়ান গালফ। তাহলে এটা হচ্ছে পারস্য উপসাগর। যদি আমি বাংলাতে বলি, উপসাগরটার নাম হয় পারস্য উপসাগর। এই পারস্য উপসাগর, আর এই পাশে এই যে একটা ছোট্ট দেশ ওমান রয়ে আছে, এই ওমানের পার্শ্ববর্তী যে সাগর, সেটার নাম হচ্ছে ওমান সাগর। হ্যাঁ, সেটার নাম হচ্ছে কি? ওমান সাগর। তাহলে এই পারস্য উপসাগর আর এই ওমান সাগর যুক্ত হয়েছে খুব সরু একটা জলরাশির মাধ্যমে। তাহলে আমরা জানি যে যখন আমি বিভিন্ন সময়ে ভূপ্রাকৃতিক আলোচনাগুলো করেছি, আপনারা যদি আমার নিয়মিত দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে যখন আমি এই আলোচনাগুলো করেছি, তখন আমি বলেছি যে দুটো স্থলভাগকে যদি কোনো সরু জলরাশি পৃথক করে, এবং অবশ্যই যদি দুটো জলরাশিকে যোগ করে, তার মানে দুটো বিস্তৃত জলরাশিকে যুক্ত করে, আর দুটো ছোট ছোট স্থলভাগকে বা বড় বড় স্থলভাগকেই পৃথক করে, তাহলে সেই ক্ষুদ্র সরু জলরাশিটিকে আমরা বলি একটা বিশেষ নামে। সেই নামটা হচ্ছে কি? সেই নামটা হচ্ছে প্রণালী। তাহলে আমরা ওই সরু জলরাশিটাকে কি বলছি? প্রণালী বলছি। তাহলে বন্ধুগণ, এইখানে যে প্রণালীটা এইমাত্র আপনাদের সামনে উন্মোচিত হলো, এই প্রণালীটাই হচ্ছে হরমুজ প্রণালী। এই প্রণালীটা কি?
হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীটা অবশ্যই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রণালী নহে, এমনকি সবচেয়ে বেশি সম্পদ বা সবচেয়ে বেশি বাণিজ্য এই দিক দিয়ে হয় না, বরঞ্চ এশিয়াতেই আরেকটা প্রণালী রয়েছে যেটা এশিয়া আফ্রিকা থেকে মানে এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে, এবং সেই প্রণালীটাও খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রণালীর নাম হচ্ছে বাবেল মানদেব প্রণালী। বাবেল মানদেব প্রণালী নিয়েও আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব। সেটা নিয়েও যদি আপনাদের আগ্রহ থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে খুব ভালো মতো জানাবেন যে ভাই বাবেল মানদেব প্রণালী নিয়ে প্লিজ একটু বলেন, তাহলে আমি সেটাও বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে একটু আমরা লক্ষ্য করি যে এই যে দুটো সরু জলরাশিকে যুক্ত করলো, মানে দুটো সরু জলরাশিকে দুটো জলরাশিকে যোগ করলো একটা সরু জলরাশি, এবং দুটো স্থলভাগকে পৃথক করলো, বলা যায় দুটো দেশকে পৃথক করেছে। ইউনাইটেড আরব আমিরাতের নাম শুনেছি না ভাই? দুবাই, কয় যে দুবাই, যেখান থেকে বিপুল পরিমাণ অর্থ আমরা উপার্জন করে থাকি, ঠিক আছে, সেটাই হচ্ছে ভাই দুবাই। আর সেই দুবাইটাই হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত। নর্মালি ইউনাইটেড আরব আমিরাত বা সংযুক্ত আরব আমিরাত কেন বলা হয় সেটা অবশ্যই আরেকটা ভিডিওর আলোচনা, সেটা আমরা পরে আলোচনা করব। কিন্তু দেখেন এই সংযুক্ত আরব আমিরাত মূলত 7টা ছোট 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 আমিরাত রয়েছে আর কি, ঠিক আছে, যেগুলোকে ইমারত বলে অনেকেই। তো এই যে আমিরাত বা ইমারত 7টা, যেগুলোর প্রধান হয়ে থাকেন এক একজন আমির, এবং তারা নিজেদের মধ্যে থেকে একজনকে আমির নির্বাচিত করে থাকেন, এই 7টা আরব আমিরাত মিলে সংযুক্ত আরব আমিরাত নামে একটা দেশ হিসাবে তারা নিজেদেরকে রিপ্রেজেন্ট করছে এই জায়গাতে। তাহলে দেখেন এই যে সংযুক্ত আরব আমিরাত বা ইউনাইটেড আরব আমিরাটস, যেটা এই সংযুক্ত আরব আমিরাত এবং এই পারস্য বা ইরানকে পৃথক করেছে আমাদের এই সাধের হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীটা কেন এত গুরুত্ব পাচ্ছে আমি বলি। দেখেন ইরান অনেক বড় একটা তেল সমৃদ্ধ দেশ, কি প্রচুর তেল ইরানের রয়েছে। এমনকি পৃথিবীর সবচেয়ে বড় যে তেল শোধনাগার, শোধনাগার জিনিসটা কি ভাই আমাদের একটু বুঝতে হবে। দেখেন যখন ভূগর্ভস্থ খনিজ প্রবল চাপ দিয়ে সেখান থেকে তেল বের করে আনা হয়, তেলগুলো তো থাকে সাধারণত ওই খনিজগুলোর ফাঁকে 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 তেলগুলো থাকে। তাহলে এই তেল উত্তোলনের প্রক্রিয়াটা একটা জটিল প্রক্রিয়া ভাই। আপনি যখন এই তেল উত্তোলনের প্রক্রিয়াটা একবার শুরু করবেন, ব্যাপারটা এমন না যে আপনি আজকে আপনার 5 কেজি তেল লাগবে, আপনি কি করলেন 5 লিটার তেল উত্তোলনের জন্য একটা সুইচে টিপ দিয়ে বললেন 5 লিটার, অমনি কি হলো খনিতে 5 লিটার তেল বের হয়ে আপনার কাছে চলে আসলো। ব্যাপারটা এভাবে চলে না, তেল উত্তোলনের প্রক্রিয়াটা অত্যন্ত জটিল, এবং এটা শুরু করাটা যেমন ব্যয়বহুল প্রক্রিয়া, তেমনিভাবে আপনি যদি তেল উত্তোলন বন্ধ করতে চান সেটাও বেশ ব্যয়বহুল প্রক্রিয়া। আমরা ভেনেজুয়েলাতে দেখেছি, যখন ভেনেজুয়েলায় বিপুল পরিমাণ ক্রাইসিসের মুখে পড়লো বা ভেনেজুয়েলা যখন বিপুল পরিমাণ সংকটের মুখে পড়লো, ওই সময়টাতে আমরা দেখেছি ভেনেজুয়েলা সংকটের কারণে তেল বেচতে পারছে না বটে, কিন্তু তেল উত্তোলনও সে বন্ধ করতে পারছে না, এবং প্রচুর পরিমাণে তেল ভেনেজুয়েলা থেকে উত্তোলন হচ্ছে তো হচ্ছে হচ্ছে তো হচ্ছে, এবং আমরা দেখলাম কি যে ভেনেজুয়েলা এক পর্যায়ে ব্যারেল ব্যারেল তেল ভরে ভরে এদিকে ওদিকে এদিকে ওদিকে সেটা ফেলে রাখছে। ভেনেজুয়েলায় বিপুল পরিমাণ, আমার কিন্তু একটা ভিডিও আছে এই ব্যাপারে, হ্যাঁ, ভেনেজুয়েলায় বিপুল পরিমাণ তেল আমরা দেখেছি ভেনেজুয়েলার কোস্টগুলাতে ফেলা হয়েছে, সমুদ্রে ফেলা হয়েছে, হ্যাঁ, মানে এই যে নদীতে ফেলা হয়েছে, হ্যাঁ, সেখানকার মানুষ যারা এই নদীর উপর নির্ভরশীল মাছ ধরে খাইতো তারা এগুলোতে বিরক্ত হয়েছে, মানুষের মধ্যে রোগ শোক ছড়িয়েছে, অনেক রকম ব্যাপার স্যাপার কিন্তু ভেনেজুয়েলাতে হয়েছে। কাজেই ইরান যখন এই ক্রুড অয়েল যখন তোলা হয়, ক্রুড অয়েলের দাম থাকে কম, ক্রুড অয়েল অনেকেই বুঝবেন না, যখন খনি থেকে আমি তেলটা তুললাম, তোলার পরে সেটাতে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা হাবিজাবি এগুলো থাকে, যেগুলো আপনি ডেফিনেটলি ওই তেল আপনি সাথে সাথে ব্যবহার করতে পারবেন না। ওই তেল নিয়ে যদি আপনি মেশিনারিজ চালাইতে যান আপনার মেশিনারিজ নষ্ট হয়ে যাবে বা চালাইতেই পারবেন না, আসলে ওটা ব্যবহার উপযোগী না। এই ক্রুড অয়েলটা নানাভাবে কি করা হয়, রিফাইন করা হয়। যেখানে রিফাইন করা হয় সেটাই হচ্ছে রিফাইনারি, আর এই রিফাইনারিকেই বাংলায় বলে শোধনাগার, ঠিক আছে। তাহলে আপনি কি করছেন, একটা বড় বিশাল তেল শোধনাগারে আপনি তেল শোধন করছেন বা রিফাইন করছেন। ক্রুড অয়েলটাকে আপনি সুন্দর করে রিফাইন করে সেখান থেকে আপনি পেট্রোল বানাচ্ছেন, সেখান থেকে আপনি ডিজেল পাচ্ছেন, সেখান থেকে আপনি পেট্রোলিয়াম পাচ্ছেন, নানা রকম জিনিসপাতি আপনি সেখান থেকে পাচ্ছেন। তাহলে এই যে আপনি নানা রকম জিনিসপাতি পাচ্ছেন, এই জিনিসপাতি পাওয়ার জন্য ইরানের সবচেয়ে বড় যে তেল শোধনাগারটা, সেটার নাম সেটা আছে এইখানে, হ্যাঁ, মানে ইরান এবং ইরাকের, এটা কিন্তু ইরাক, আপনাদেরকে বলে দিই, এই যে এই মানচিত্রের এই যে সাদা জায়গার এই পাশ থেকে ইরাক শুরু, এবং এই জায়গাতে আবাদান নামে একটা জায়গা আছে, আবাদান। আবাদান, এই আবাদান পৃথিবীর সবচেয়ে বড় তেল শোধনাগার। তাইলে এই আবাদানে পৃথিবীর সবচেয়ে বড় তেল শোধনাগারটা রয়েছে, এবং এইখান থেকে প্রচুর পরিমাণে তেল শোধন করা হয়। শোধন করে এই তেলটা জাহাজে করে বয়ে আনা হয়। এইখানে একটা ছোট্ট দ্বীপ আছে, আপনারা হয়তোবা এই ভিডিওতে ওই ছোট্ট দ্বীপটা দেখতে পাচ্ছেন না, ম্যাপে একেবারে একটা বিন্দুর মতো ওখানে ফুটে আছে, হ্যাঁ, এই দ্বীপটার নাম হচ্ছে খার্গ দ্বীপ। এই দ্বীপটার নাম কি? এই দ্বীপটার নাম হচ্ছে খার্গ। হ্যাঁ, আমি কি রং পরিবর্তন করে দিলে মনে হয় আপনাদের দেখতে একটু সুবিধা হবে। আমি একটু আপনাদেরকে রং পরিবর্তন করে, হ্যাঁ, আমি খার্গ দ্বীপটা আবার একটু মার্ক করে দিই। এই যে এটা হচ্ছে ভাই খার্গ দ্বীপ। তাহলে এই খার্গ দ্বীপে
ইরানের যত তেল দেশের বাইরে যায়, তাইলে তেল তো শোধন করে সেগুলো প্যাকেজিং এর ব্যাপার আছে, হ্যাঁ, নানা রকম ব্যাপার স্যাপার আছে, সেগুলো এই খার দ্বীপে কি করা হয়, সেই শোধনের কাজটা করা হয়, মানে শোধন করে ওই প্যাকেজিং এর কাজটা করা হয়, এবং খার থেকে ইরান কি করে সবগুলা দেশে তেল পাঠায়। তাহলে খার্ক থেকে তেলগুলো রওনা হচ্ছে, রওনা হয়ে পার্সিয়ান গালফ পার হচ্ছে, এভাবে পার হয়ে তারপরে এসে হরমুজ প্রণালীতে প্রবেশ করছে। এই হরমুজ প্রণালীটা আপনারা দেখতে পাচ্ছেন, পার্সিয়ান গালফ তো বিশাল একটা দেশ, ধরেন যে ইরানের সাথে ঝামেলা, ধরেন যে সেটা বাহরাইন হইতে পারে, সেটা কাতার হইতে পারে ভাই, সেটা কুয়েত হইতে পারে, সেটা ইরাক হইতে পারে, ধরেন যে তার ইরানের সাথে ঝামেলা, কিন্তু তার তেল আছে শৈলে, মানে তার তেল উৎপাদন হচ্ছে, এখন সে তেলটা সে পাঠাবে এই দিক দিয়া ভাই, ঠিক আছে? পাঠাইতে গেলে ধরেন সে এই পার্সিয়ান গালফের মধ্যে সে এই কানাইচ্চা কানাইচ্চা করে, মানে একদম দেশের কোনা দিয়ে করে সে কোনোভাবে তেলটা এদিকে পাঠালো। কিন্তু ভাই যখন এই হরমুজ প্রণালীতে আসবে, তখন তো ইরানের কবজা থেকে তার মুক্তি নাহি, মানে নেই, মুক্তি নেই। সে ইরানের কবজা থেকে আর মুক্ত হতে পারবে না। কেন পারবে না ভাই? কারণ পার্সিয়ান গালফ যদিও ইরান পুরোটা নিয়ন্ত্রণ করে না, এই যে হরমুজ প্রণালী, আমাদের সাথে হরমুজ প্রণালীর কথা বললাম, এই হরমুজ প্রণালীটা ইরান পুরোপুরি নিয়ন্ত্রণ করে। এখন আমাদেরকে জানতে হবে ইরান হরমুজ প্রণালীটা কিভাবে পুরোপুরি নিয়ন্ত্রণ করে। এইটা বলার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট বিষয় বলে নিই ভাই। দেখেন, ইরান এই হরমুজ প্রণালী আজকে থেকে নিয়ন্ত্রণ করে না। নরমালি হরমুজ প্রণালী একটা আন্তর্জাতিক প্রণালী, মানে ইরান আগে এই হরমুজ প্রণালী দিয়ে যারাই যাইতো ফ্রি যাইতো, কিন্তু ইরান সবসময় হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিত এবং বলতো, মানে ইরানের আমার মনে আছে সম্ভবত 2014-15 সালের কথা, যখন ইরানের সাথে ওই যে পরমাণু চুক্তি নিয়ে প্রথম ঝামেলা টামেলা হচ্ছে, আরো আজ থেকে 10 বছর আগের কথা, ওই সময়টাতে ইরানের যে নৌবাহিনী কমান্ডার ছিলেন, ভদ্রলোকের নামটা আমি ভুলে গেছি, একদিন উনি CNN কে দেয়া এক সাক্ষাৎকারে উনি বললেন, মানে উনি যখন সাক্ষাৎকার দিচ্ছেন ওনার সামনে এক কাপ গ্লাস, মানে এক কাপ গ্লাস, মানে একটা কাপে একটা গ্লাসে পানি রাখা, এবং তিনি খুব সিম্পলি ওই CNN এর রিপোর্টারকে তিনি বললেন, বা যিনি সাক্ষাৎকারটা নিচ্ছেন তাকে বললেন, মানে গ্লাসটা তুললেন, তুলে এক সিপ পানি খাইলেন, খেয়ে গ্লাসটা আবার রাখলেন, রেখে তিনি বললেন যে এই যে আমি এইমাত্র যে পানি খেলাম, এই পানি খেতে আমার যতটুকু সময় লেগেছে, আমি যদি আমার নৌবাহিনীকে হুকুম দিই যে তোমরা হরমুজ প্রণালী বন্ধ করে দাও, তাহলে হরমুজ প্রণালী বন্ধ হতে এর চেয়ে কম সময় লাগবে। কনফিডেন্সের লেভেলটা চিন্তা করেন। তাহলে ইরান এই হরমুজ প্রণালীকে পুরো পৃথিবীর পুরোপুরি 20% তো বটেই, এছাড়া এছাড়া মানে পৃথিবীর মোট উৎপাদনের 20% তো বটেই, এই পথ দিয়ে যাতায়াত করে, সেটা কিন্তু ইরান মুহূর্তের মধ্যে কি করতে পারে, বন্ধ করে দিতে পারে। এই জন্যে ইরানের এই হরমুজ প্রণালীটাকে বলা হয় চোক পয়েন্ট অফ ওয়ার্ল্ড ওয়েল অথবা ওয়ার্ল্ড ইকোনমি। তার মানে ইরান এখানে একটা চোক পয়েন্ট তৈরি করতেছে, একটা বটলনেক তৈরি করতেছে, একটা গলা টিপে ধরার মতো একটা জায়গা ইরান এখানে কিন্তু তৈরি করে ফেলছে। তাহলে দেখেন, এই যে ক্ষুদ্র জলপথ, এটার যে কত তাৎপর্য আমরা কখন বুঝতে পারছি ভাই, এই ক্ষুদ্র জলপথটার তাৎপর্য, যখন আমাদের তেল উৎপাদন করে আমাদের নিজের দেশে নেওয়ার দরকার হচ্ছে। আপনারা জানেন ইতোমধ্যে হরমুজ প্রণালী 6টা দেশকে ইরান ব্যবহার করার অনুমতি দিয়েছে, তার মধ্যে বাংলাদেশ একটা, ঠিক আছে, বাংলাদেশ তার মধ্যে একটা, বাংলাদেশকে অনুমতি দিয়েছে ইরান এই হরমুজ প্রণালী ব্যবহার করার। এখন আমরা যদি হরমুজ প্রণালী একটু ব্যবচ্ছেদ করি, আমরা বুঝবো কিভাবে ইরানের সেনাপতি, মানে নৌ সেনাপতি এত কনফিডেন্টলি বলেন যে তিনি বললে গ্লাস থেকে এক চুমুক পানি খেয়ে গ্লাসটা রাখতে যে সময় লাগবে, তার চেয়ে বেশি সহজে ইরানের নৌবাহিনী এই হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে, সেটা আমরা একটু দেখে নিই। লক্ষ্য করুন, এইখানে যে বড় একটা দ্বীপ, মোটামুটি মোটামুটি বেশ বড় সাইজের একটা দ্বীপ যে এখানে দেখা যাচ্ছে, এই যে এই দ্বীপটা, এই দ্বীপটার নাম হচ্ছে জাজিরাই কাশেম বা কাশেমের দ্বীপ। নাম কি? জাজিরাই কাশেম বা কাশেমের দ্বীপ, ঠিক আছে? তাহলে ওইটাকে আমরা বলছি কি, ওইটাকে আমরা বলছি জাজিরাই কাশেম বা কাশেমের দ্বীপ, ঠিক আছে? এই যে এটা, এটা হচ্ছে কি জাজিরাই কাশেম বা কাশেমের দ্বীপ, এবং এর ঠিক পাশে এইখানে আছে ছোট্ট একটা দ্বীপ যেটা নাম হচ্ছে হরমুজ দ্বীপ, যে দ্বীপের নামে এই প্রণালীর নাম রাখা হয়েছে। এটা এই যে ছোট্ট একটা দ্বীপ যেটা চোখে মেলানো যায় না, এটা। এছাড়া এইখানে আছে ছোট তুনব, এখানে আছে বড় তুনব, ঠিক আছে, মানে গ্রেটার এবং লেসার তুনব। হ্যাঁ, জাজিরাই কাশেমের কথা তো বলেছি, যে এখানে আছে আবু মুসা, ঠিক আছে। তাইলে এই যে আবু মুসা, জাজিরাই কাশেম, হরমুজ, ছোট তুনব, বড় তুনব, এরকম বেশ কয়েকটা দ্বীপ কিন্তু এই এই এর মধ্যে, মানে এটাকে কি বলে, হরমুজ প্রণালীর মধ্যে কিন্তু রয়েছে। এখন এই প্রত্যেকটা দ্বীপে ইরানের ছোট ছোট করে কি সামরিক যে ঘাঁটি, হ্যাঁ, বা সামরিক যে অবস্থান, সেগুলো কিন্তু ছিল। অনেকেই মনে করে থাকেন যে এইসব দ্বীপে ইরানের ছোট ছোট সামরিক অবস্থান বেশ লুকায়িত অবস্থায় আরো বড় আছে,
এবং ইরান এই দ্বীপগুলোকে তাদের স্ট্র্যাটেজিক ঘাঁটি হিসাবে ব্যবহার করে। এবং রিসেন্টলি ইরান যেটা করছে, তারা ছোট ছোট জলজ ড্রোন আবিষ্কার করেছে। তার মানে আকাশে যেরকম তাদের ওই যে ড্রোনগুলো রয়েছে না, শাহেদ ড্রোন, তেমনিভাবে পানিতেও তারা ড্রোন আবিষ্কার করেছে। এই ড্রোনগুলো তারা পানিতে ছেড়ে রেখেছে। যখনই কোনো জাহাজ এদিক দিয়ে যাইতে যায়, ইরানের অনুমতি ছাড়া ড্রোনগুলো যে টাসটুস করে জাহাজগুলোরে মেরে জাহাজগুলোরে ডুবাই দেয়। তাইলে এই যে ইরান যে এই 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 প্রণালী বন্ধ করে দিয়েছে, হরমুজ প্রণালী, এর মধ্য দিয়ে পুরা পৃথিবীকে তারা ওয়েল বা তেলের ক্ষেত্রে তারা চোখ করছে। হ্যাঁ, এইখানে বাহরাইন, কাতার থেকে প্রচুর পরিমাণে ওই যে এলএনজি যায়, হ্যাঁ, তরলিত এলএনজি, যেটা অলরেডি যেখানে হামলা করেছে ইরান। তো কাতার থেকে তরলিত এলএনজি এদিক দিয়ে যাইতে পারতেছে না, হ্যাঁ, ইরান আটকে দিচ্ছে। এবং ওমান সাগরে বাইরে হইতে পারতেছে না কোনোটা। পৃথিবীগুলো মানে পৃথিবীর দেশগুলো এলএনজি পাচ্ছে না। কাতার হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় এলএনজি সরবরাহকারী দেশ আর কি। ঠিক আছে? বাহরাইন প্রচুর পরিমাণে তেল বিক্রি করে, কুয়েত প্রচুর পরিমাণে তেল বিক্রি করে, ইরাক থেকে তেল বিক্রি হয়, আর আর ইরান থেকে তো তেল বিক্রি হয়ই। এন্ড ইরান বলছে যে যদি আমরা তেল বেচতে না পারি, পৃথিবীর কোনো দেশ তেল বেচা শান্তি করতে পারবে না, আমরা সেই ব্যবস্থা করব। কারণ কি? কারণ এই উপসাগরীয় দেশগুলো, গালফ কান্ট্রিগুলোতে যে তেল বেচা বিক্রি হয়, আমরা সেগুলোতেও আক্রমণ করব। ইরান সৌদি আরবে আক্রমণ করেছে, তেল স্থাপনায় আক্রমণ করেছে, কাতারে আক্রমণ করেছে, বাহরাইনে আক্রমণ করেছে, কুয়েতে আক্রমণ করেছে, ইরাকে আক্রমণ করেছে, ওমানে আক্রমণ করেছে, আমরা দেখেছি জর্ডানেও কয়েকটা লক্ষ্যবস্তুতে তারা হামলা করেছে। তাহলে যে ইরান যে এইখানকার মধ্যপ্রাচ্যকে মোটামুটি অশান্ত করে ফেলছে আর কি, তাই না? এই অশান্ত করে ফেলার মধ্য দিয়ে তারা মূলত এই হরমুজ প্রণালীটাকে আটকে রেখেছে। এবং হরমুজ প্রণালীতে তারা প্রচুর আনমেন্ড ভেহিকেল, যেগুলোকে যে আমরা পানি ড্রোন বলছি, হ্যাঁ, সেগুলো তারা ছেড়ে রেখেছে। এবং এইভাবে তারা এই যে প্রণালীটা বললাম, স্বাদের হরমুজ প্রণালী, এটা বন্ধ করে পুরো পৃথিবীর 20% ওয়েল ব্যবহারের, যেটা ব্যবহারযোগ্য তেল, সেটা কিন্তু তারা একবারে কি করছে? বন্ধ করেছে। এখন যুক্তরাষ্ট্র বলছে যে এই খার্ক দ্বীপটা তারা যেকোনো মূল্যে একটু দখল করতে চায়। এবং তারা এই খার্ক দ্বীপে হামলা করেছে। করে ওইখানে আমরা যদি একটু জুম করে এটা দেখাইতে পারতাম, বা আপনারা গুগল ম্যাপ বা গুগল ম্যাপে দেখলে সবচেয়ে ভালো, জুম করে দেখলে আপনারা দেখবেন ওইখানে অনেক ওয়েল ড্রামের মতো দেখা যায়, হ্যাঁ? মানে একেবারে ওই যে তেলের ড্রাম যেরকম, এরকম উপগ্রহের ছবিতে স্পষ্ট বোঝা যায়। মানে বিশাল বিশাল সাইজের ওইখানে তেলের ড্রাম লাগানো আছে। ওই তেলের ড্রামের মধ্যে তেল তারা সংরক্ষণ করে এবং সেগুলো পাঠায়। এখন এই খার্ক দ্বীপে যুক্তরাষ্ট্র কি করেছে? হামলা করেছে। এবং যুক্তরাষ্ট্র বলছে যে তারা এই খার্ক দ্বীপে গ্রাউন্ড অপারেশন চালায় খার্ক দ্বীপটা দখল করে নেবে। দখল করে নিয়ে তারা ইরানকে বাধ্য করবে। কিন্তু আপনি বলেন ভাই, ইরানের এত কাছে একটা দ্বীপ, যদিও খুব কাছে না, এটা কিন্তু আপনি খালি চোখে দেখতে মনে হচ্ছে এক চুল, কিন্তু আসলে সমুদ্র হিসাবে এটা অনেক পথ। কিন্তু তারপরও ইরানের ক্ষেপণাস্ত্রের মধ্যে তো সেখানে কিভাবে যুক্তরাষ্ট্র গ্রাউন্ড ফোর্স নামায় এটা পুরাপুরিভাবে দখলে নেবে, সেটাই দেখার বিষয়। আমরাও দেখার জন্য অপেক্ষা করছি। কারণ আমরা দেখেছি যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তাকে যখন সাংবাদিক প্রশ্ন করেছে যে যুক্তরাষ্ট্র তো আপনাকে গ্রাউন্ড অপারেশন চালানোর জন্য হুমকি দিচ্ছে, যুক্তরাষ্ট্র যদি আপনাদের দেশে আক্রমণ করে, হ্যাঁ, এইটা নিয়ে আপনার মতামত কি, আপনি কি মনে করছেন? আব্বাস আরাকচি তখন একটু হেসেছেন এবং হেসে বলেছেন, উই আর ওয়েটিং ফর দেম। ঠিক আছে? কি বলেছেন? বলেছেন উই আর ওয়েটিং ফর দেম। তার মানে আব্বাস আরাকচি বা ইরান অপেক্ষা করছে কখন যুক্তরাষ্ট্র তাদেরকে হামলা করবে। এবং রিসেন্টলি ইরান একটা ভিডিও প্রকাশ করেছে, যেখানে তারা প্রকাশ করেছে যে ইরান 10 লাখ সৈন্য তারা প্রস্তুত করছে। যদি যুক্তরাষ্ট্র গ্রাউন্ড অপারেশন করে, তাহলে তারা যুক্তরাষ্ট্রকে শিলপাটার মাঝে ফেলে বাড়বে। এজন্যে এই যে একটা সিচুয়েশন পুরো পার্সিয়ান গালফ এবং ওমান সাগর জুড়ে চলছে, এবং এইখানে হরমুজ প্রণালী কেন ক্রুশাল ভূমিকা পালন করছে, সেটি আপনাদেরকে আমি এতক্ষণ ধরে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। ভাই, কোনোভাবেই যদি ইরান না চায় এই হরমুজ প্রণালী খোলা, ইরান পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়া ছাড়া পসিবল না। এটা মোটামুটি আমরা এই ছোট্ট ছবিখানা দেখেই বুঝতে পারি। কেন ট্রাম্প বোঝেন না, সেটা আমরা আসলে বুঝতে অসমর্থ। আমরা চাই মধ্যপ্রাচ্যে শান্তি আসুক, পুরো পৃথিবীতে শান্তি আসুক। আমাদের গাড়িগুলো তেল পাম্পে গিয়া দাঁড়িয়ে না থাকুক, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হোক, প্রজাপতি বসুক প্রতীক রাইফেলের নলে, এটাই আমাদের চাওয়া। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। তার আগ পর্যন্ত বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হরমুজ প্রণালী সম্পর্কে অথবা পৃথিবীর আর যে কোনো প্রণালী সম্পর্কে, মানচিত্র সম্পর্কে আপনাদের যে কোনো জিজ্ঞাসা, যে কোনো জানতে চাওয়া, এই বিষয়গুলো যদি থাকে, অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে দেবেন। আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে যতটুকু কুলায় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কুইক জিকে উইথ সাকিবের পক্ষ থেকে আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া, ভালোবাসা ইত্যাদি ইত্যাদি। আল্লাহ হাফেজ।